ভারতে এই মুহূর্তে প্রায় 20 কোটি মুসলিম বসবাস করে, তবে আর্থিকভাবে 30% মুসলিম দারিদ্র্য সীমার নিচে রয়েছে। অথচ ওয়াকফ বোর্ড, যা মুসলিম চ্যারিটিগুলোকে ম্যানেজ করে, তাদের মোট সম্পত্তির পরিমাণ 1,20,000 কোটি টাকা। এই মুহূর্তে ভারতে প্রায় 10 লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে। তাহলে প্রশ্ন ওঠে যে মুসলিম কমিউনিটির উন্নতির জন্য এই দানগুলো করা হয়, চ্যারিটি করা হয়, তা কি আদৌ সঠিক কাজে ব্যবহৃত হচ্ছে? যে সম্পত্তির থেকে বছরে যদি 10% রিটার্ন আশা করা যায়, তাহলেও তা গিয়ে দাঁড়ায় 12,000 কোটি টাকা। কিন্তু কাগজে কলমে ওয়াকফের আয় মাত্র 163 কোটি টাকা। 2022 তামিলনাড়ুর তিরুচেন্দুর নামের পুরো গ্রামটি ওয়াকফ তাদের নিজেদের প্রপার্টি বলে ঘোষণা করে। অথচ গ্রামবাসী এ ব্যাপারে কিছুই জানতো না। এমনকি তারা কর্ণাটকের 1200 একর জমি নিজেদের বলে ঘোষণা করে। এর মধ্যে বেশিরভাগ জমি ছিল গরিব চাষিদের, আর শুধুমাত্র 2-1টা গ্রাম নয়। মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়ার জমি থেকে শুরু করে প্রয়াগরাজের কুম্ভের জমি, ইভেন আমাদের ইডেন গার্ডেনের জমি, এমনকি পার্লামেন্টের জমি ওয়াকফ নিজেদের সম্পত্তি বলে দাবি করে। এখন প্রশ্ন হচ্ছে, এই ওয়াকফ কি, এটা কিভাবে কাজ করে? আর এই ওয়াকফে কি এমন কোনো আইন আছে যেখানে কোনো ব্যক্তির অনুমতি ছাড়াই তার জমি নিয়ে নিতে পারে? আর এখন 2025 মোদী সরকার ওয়াকফ আইনকে সংশোধন করার জন্য পার্লামেন্টে একটি নতুন বিল নিয়ে আসে, আর তারা দাবি করছে এতে ওয়াকফের আয় আগের থেকে কয়েক গুণ বেড়ে যাবে এবং ওয়াকফের যে সমস্ত প্রপার্টি রয়েছে তাদের আরও ভালোভাবে ম্যানেজ করা যাবে এবং তাদের আয় আরও বাড়ানো যাবে। 1995 সালে যখন এই ওয়াকফ আইনটি আনা হয়েছিল, তখন কংগ্রেসের সঙ্গে বিজেপিও এই বিলে সমর্থন করেছিল, আর আজ নিজেদের সাপোর্ট করা সেই বিলকে বিজেপি চেঞ্জ করতে চায়। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই বিলে আদৌ কি মুসলিমদের কোনো লাভ হবে, নাকি এটা তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র? কেন একদল মুসলিম এই ওয়াকফের বিরোধিতা করছে, আবার কেন একদল মুসলিম এই বিলকে সমর্থন করছে? এই সংশোধনী বিলের ফলে যারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের জীবনে কতটুকুই বা প্রভাব পড়বে? এই সবকিছু প্রশ্নের উত্তর একদম সহজভাবে বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সঙ্গে রয়েছে আমি রিয়া। আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে লাইক করতে ভুলবেন না। তো চলুন জানি এই ওয়াকফ বিল কি এবং তা নিয়ে এত কেন বিতর্ক। ওয়াকফ মূলত কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের সম্পত্তি যদি দান করেন, তাহলে সেই সম্পত্তিটা ওয়াকফ হয়ে যাবে। 1954 সালে সেই সব সম্পত্তি যেগুলো দানকৃত সম্পত্তি, সেই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ এবং দেখভালের জন্য একটি ট্রাস্ট গঠন করে একটি বিল আনা হয় 1954 সালে। সেই ট্রাস্টের নামই হলো ওয়াকফ বোর্ড। সেই ক্ষেত্রে 1954 সালে যে নিয়মটি করা হয়েছিল, যদি কোনো মুসলিম সম্পত্তি দান করে, সেই মুসলিমকে অবশ্যই 5 বছর মুসলিম হয়ে থাকতে হবে। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম থেকে এসে মুসলিম ধর্ম গ্রহণ করে, তাহলে তাকে অন্তত 5 বছর মুসলিম ধর্মে থাকার পরই সেই সম্পত্তি দান করতে পারবে। সেটিকেই বলে ওয়াকফ বা ওয়াকফ সম্পত্তি। আর তাছাড়া আল্লাহর নামে যদি কোনো সম্পত্তি দান করা হয়, সেই সম্পত্তিকেও বলা হয় ওয়াকফ প্রপার্টি। এবার জানবো ওয়াকফ বিল কি, যা নিয়ে গোটা ভারত সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে। 1954 সালের পর 1995 সালে একটি বিল পাশ হয় লোকসভায়। সেই বিলে ওয়াকফ বোর্ডকে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছিল। আর সেই ক্ষমতাটা কি রকম? নতুন বিল আসার আগ মুহূর্ত পর্যন্ত ওয়াকফ বোর্ড চাইলেই যে কোনো সম্পত্তি তাদের নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারত। এবং আপনি জানলে চমকে উঠবেন, গোটা ভারতে ভারতীয় রেল এবং ভারতীয় সেনার পর তৃতীয় স্থানে রয়েছে তাদের সম্পত্তির পরিমাণ। তাদের সম্পত্তির পরিমাণ জানলে আপনিও চমকে উঠবেন। এই মুহূর্তে 9,54,000 একর জমি, এই সম্পত্তি রয়েছে শুধুমাত্র ওয়াকফ বোর্ডের, এবং যার মূল্য 1.5 লক্ষ কোটি টাকা। গোটা ভারতে এই মুহূর্তে 32টি ওয়াকফ বোর্ড রয়েছে, আর এই বোর্ডের মাধ্যমেই এই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন কাজকর্ম হয়। আর এই 32টি বোর্ডই কন্ট্রোল হয় দিল্লির থেকে। এরকম ভাবে বলতে পারেন, এই 32টি বোর্ডের হেড অফিস হলো দিল্লি। এই 32টি ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বহু ক্ষেত্রে বহু অভিযোগ এসেছে যে তারা বিভিন্নভাবে এই ওয়াকফ সম্পত্তির মিসইউজ করছে। বহু গরিব মুসলিম এবং সাধারণ মানুষের সম্পত্তি ওয়াকফ বোর্ড প্রমাণ ছাড়াই জোরপূর্বকভাবে ওয়াকফ করে নিয়েছে। গোটা ভারতে এই ধরনের অভিযোগ বহুবার উঠেছে। আপনি জানলে চমকে উঠবেন, গোটা ভারতে এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বা ওয়াকফ মামলা চলছে প্রায় 41,950টি, প্রায় 42,000। এই যে এত মামলা হয়েছে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে, সেই কারণেই বিজেপি সরকার বারবার অভিযোগ করেছিল যে এই বিল অর্থাৎ ওয়াকফ বোর্ডের যে নিয়মগুলি রয়েছে সেটা বদলাতে হবে। যে কারণেই কিন্তু 2024 সালের 8ই আগস্ট দীর্ঘ ঝামেলা, দীর্ঘ তর্ক বিতর্কের পর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি কিন্তু ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন, জানিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় গোটা দেশ। এবার আসি এই বিলে কি আছে জানিয়ে এত বিতর্ক।
এই ওয়াকাফ বোর্ডগুলিতে যারা চেয়ারম্যান রয়েছেন তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আগে কি হতো, এই ওয়াকাফ বোর্ড যদি দাবি করত যে সম্পত্তি তাদের, সেই সম্পত্তি তাদের হয়ে যেত এবং তার বিরোধিতার জায়গা ছিল একমাত্র হাইকোর্ট। আর সাধারণ মানুষের ক্ষেত্রে হাইকোর্টে গিয়ে লড়াই করার সামর্থ্য বা ক্ষমতা সবার ছিল না। এই সংশোধনী বিলে বা নতুন বিলে বলা হয়েছে এই ওয়াকাফ বোর্ডের যারা চেয়ারম্যান তাদের হাতে আর সেই ক্ষমতাটা থাকবে না। সেই জায়গায় সেই ক্ষমতার মূল দায়িত্বে থাকবেন জেলা শাসক বা জেলা শাসকের পদমর্যাদার কোনো একজন অফিসার, আর তিনি ঠিক করবেন সেই সম্পত্তি কার হবে। এবং আরও যে পরিবর্তনটা এসেছে, যে পরিবর্তনের ফলে কিন্তু ইতিমধ্যেই বিজেপি বিরোধী যে দলগুলো বা ইন্ডিয়া জোট ইতিমধ্যেই সুর চড়িয়েছে, মুসলিম যে দলগুলো রয়েছে তারা অভিযোগ করছে যে ইসলাম ধর্মের যে প্রাচুর্য সেটা নষ্ট হচ্ছে। এই বিলের বিরোধিতায় কিন্তু সংসদে আসাদুদ্দিন ওয়েসি তিনি একটা মন্তব্য করেছেন। তার সেই মন্তব্য অনুযায়ী বিজেপি অর্থাৎ এনডিএ গভর্নমেন্ট কিন্তু চাইছে ওয়াকাফ বোর্ড তাদের অধীনে নিয়ে মসজিদ বা মুসলিমদের ধর্মস্থানগুলি দখল করতে। चाहते ये है कि मस्जिद के झगड़े शुरू हो जाए, वहां पर कोई जाकर पिटीशन डाल दे सरकार को कि भाई यहाँ पर मस्जिद नहीं थी। इस बिल में मैं फिर से कह रहा हूँ, इसमें पावर इतने हैं कि कलेक्टर अगर इंक्वायरी ऑर्डर करेगा किसी वक्फ प्रॉपर्टी की तो इंक्वायरी खत्म ही नहीं करेगा कलेक्टर, और जब इंक्वायरी ऑर्डर करेगा तो वक्फ प्रॉपर्टी नहीं रहेगी। এই মন্তব্যের বিরুদ্ধে কিরণ রিজিজু পাল্টা বলেছেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাধা না দিত তবে ওয়াকাফ বোর্ড সংসদ ভবনও দখল করে নিত। আর এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। दिल्ली के अंदर में हमारा सीजीओ कॉम्प्लेक्स है, पार्लियामेंट बिल्डिंग है, कई प्रॉपर्टीज है, और इसको वक्फ बोर्ड, दिल्ली वक्फ बोर्ड ने क्लेम किया कि ये वक्फ प्रॉपर्टीज है। उसके बाद ये केस चल रहा था अदालत में, उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्फ बोर्ड को दे दिया। 123 प्रॉपर्टी। अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। এই নতুন ওয়াকাফ বিলে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে, নতুন ওয়াকাফ বোর্ডের সিও কোনো অমুসলিমও হতে পারবে। এবং এই নতুন ওয়াকাফ বিলে বলা হয়েছে ওয়াকাফ বোর্ডের ন্যূনতম 2জন সদস্য অমুসলিম হতেই হবে। আর 1995 সালের বিলে কিন্তু কোনো মহিলার প্রাধান্য ছিল না, কিন্তু এবার থেকে 2জন মহিলা সদস্য থাকতে পারবে এবং সেটা বাধ্যতামূলক। কিন্তু এই নতুন বিল হওয়ার আগে শুধুমাত্র মুসলিমরাই ওয়াকাফ বোর্ডের সদস্য হতে পারত, কোনো অমুসলিম বা কোনো মহিলার স্থান ছিল না এখানে। এবং এই জায়গাটা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি বিরোধী দলগুলি এবং যে মুসলিম বিরোধী দলগুলি রয়েছে সেগুলি। जेपीसी महज एक फरेब है और एक धोखा है, और ये मुस्लिम दुश्मनी की बुनियाद पर ये बिल लाया गया है। मुसलमानों को इकोनॉमिकली और रिलीजियसली एक तरीके से दूर करने के लिए और उनको एक साइडलाइन करने के लिए ये कानून लाया गया है। ওয়াকাফের যে সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনেই স্থাবর অস্থাবর সম্পত্তি, সেই সম্পত্তির কিন্তু নথি থাকতে হবে অনলাইন পোর্টালে এবং গোটা সম্পত্তির কিন্তু সমস্ত নথি দিতে হবে ওই সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। বহু ক্ষেত্রেই কিন্তু ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে অভিযোগ এসেছিল বেনামি সম্পত্তি, গরিবের সম্পত্তি তাদের নিজেদের নামে করে নেওয়ার। আর ঠিক সেই কারণেই বিষয়গুলো স্পষ্ট করতে সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু সংসদে বিলটি পেশ করেন। नरेंद्र मोदी जी का सरकार नहीं आते, अगर यूपीए का सरकार कंटिन्यू रहता तो क्या क्या बिल्डिंग को डी नोटिफाई किया जाना था। 123 प्रॉपर्टी को तो डी नोटिफाई किया। 2024 সালের 8ই আগস্ট সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু সংসদে এই বিলটি পেশ করেন। অনেক ঝামেলার মধ্যে যখন এই বিলটি পেশ হয় তখন বিরোধীরা দাবি করেন একটি জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করার, এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন হয়। গঠন হওয়ার পর তাদেরকে বিল সংক্রান্ত গোটা বিষয়ের দায়ভার দেওয়া হয়। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে 31 জনের একটি জেপিসি গঠন করা হয়। এই 31 জনের জেপিসির মধ্যে কিন্তু বিরোধীরাও ছিল এবং তাদের যৌথ আলোচনার পর 30শে ডিসেম্বর তারা সরকারকে জানান এই বিল গ্রহণযোগ্য। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, মূলত বিজেপি বা এনডিএ সরকার চেয়েছিল এই বিলের 44টি জায়গায় পরিবর্তন করতে হবে। এই পুরো প্রস্তাবটা গৃহীত হলেও জেপিসিতে অর্থাৎ যৌথ সংসদীয় কমিটিতে তার 14টি গ্রহণযোগ্য হয় এবং 14টি সংশোধন নিয়ে এই বিল সম্মতি দেয় জেপিসি। এবং আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এখানে যারা বিরোধী সদস্যরা ছিল তারাও কিন্তু চেয়েছিল 23টি বিষয়ে সংশোধন করতে। অবশেষে 14টি সংশোধন নিয়ে সংসদের 2 কক্ষ লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পাশ হয়ে পৌঁছে যায় রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করার সঙ্গে সঙ্গে এই বিলটি পাশ হয়ে যায়। গোটা দেশ জুড়ে 32টি ওয়াকাফ বোর্ড, আর এই 32টি ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে।
আর যার ফলে এই সংশোধনী বিলটি কিন্তু খুবই প্রয়োজন ছিল। গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ রয়েছে। আর এই ওয়াকফ বোর্ডের বিরোধিতায় কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদও রয়েছে। এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ডের কোনো সম্পত্তির হদিশ কেন্দ্রীয় সরকারের কাছে ছিল না, যা এখন থেকে আসবে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই সম্পত্তি বেনামি বা অপপ্রয়োগ করতে পারবে না আর কেউই। ইতিমধ্যেই ওয়াকফ বোর্ডের তরফ থেকে পশ্চিমবঙ্গের কয়েকজন নেতামন্ত্রীর নামে অভিযোগ করা হয়েছে। তারা ওয়াকফের সম্পত্তি দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে। আর সেই নেতামন্ত্রীরাই কিন্তু এখন পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গের কোন কোন নেতামন্ত্রী রয়েছে এই লিস্টে, সেটি অন্য একটি ভিডিওতে বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।